একটা সময় ছিল যখন পৃথিবীর মোট সম্পদের প্রায় 1/4 আসতো ভারত থেকে। আর সেই ভারতের সবচেয়ে ধনী, সবচেয়ে উজ্জ্বল অংশটার নাম ছিল বাংলা। হ্যাঁ, আমাদেরই বাংলা। বাংলার মসলিন এত সূক্ষ্ম ছিল যে গোটা একটা শাড়ি একটা আংটির ভেতর দিয়ে গলে যেত। ফরাসি পর্যটক বার্নিয়ে নিজের চোখে দেখে লিখে গেছিলেন, সপ্তদশ শতকের বাংলা মিশরের চেয়েও ধনী ছিল। আর আজ সেই বাংলায় ভোরবেলা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে শয়ে শয়ে লোক একটা দিনে কাজের আশায়। আজও লক্ষ লক্ষ মানুষ কাজের জন্য বাংলা ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দেয়। ভাবুন তো, পৃথিবীকে যে অঞ্চল এক সময় সম্পদ জোগাতো, সেই বাংলা আজ একদিনের রোজগারের জন্য লড়ছে। কোথায় হারিয়ে গেল সেই সমৃদ্ধি? কিভাবে শুরু হলো বাংলার এই দীর্ঘ পতন? অনেকেই এর উত্তর খোঁজেন ইতিহাসে, কেউ খোঁজেন রাজনীতিতে। কিন্তু ভাবুন তো, যদি সত্যিটা আমাদের ধারণার চেয়েও আরো অস্বস্তিকর হয়। কারণ বাংলার পতনের এমন কিছু অধ্যায় আছে যেগুলো নিয়ে আমরা খুব কমই কথা বলি। কিভাবে সোনার বাংলা হারিয়ে গেল, কোথায় কোথায় ভুল হলো, আর বর্তমানে দাঁড়িয়ে বাংলা কি সত্যি আবার ঘুরে দাঁড়াতে পারবে? আসুন আজকের পর্বে সমস্তটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটু পিছিয়ে যাই, অনেকটা পিছিয়ে। গঙ্গা আর ব্রহ্মপুত্রের পলিমাটি পৃথিবীর সবচেয়ে উর্বর জমিগুলোর একটা। এই মাটির ওপর দিয়েই বাংলার কৃষি, ব্যবসা আর বস্ত্রশিল্প গোটা দুনিয়ায় নাম কিনেছিল। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে হিমালয়ের কোল। এমন ভৌগোলিক অবস্থান খুব কম জায়গারই ভাগ্যে জোটে। দ্বিতীয় শতক থেকে পঞ্চদশ শতক পর্যন্ত এই সিল্ক রুট ধরে বাংলার রেশম, সুতি আর হস্তশিল্প চলে যেত গোটা পৃথিবীতে। ইউরোপের বণিকরা এই পথ দিয়েই দক্ষিণ পূর্ব এশিয়ায় যেত আর নিজেদের ভ্রমণ ডায়েরিতে বাংলার বস্ত্রশিল্পকে বলতো টপ ক্লাস। বিখ্যাত পর্যটক মার্কো পোলো, তিনিও বাংলার সুতির প্রশংসা করে গেছেন। জানেন কি, সেই সময় এশিয়া থেকে যত র সিল্ক রপ্তানি হতো তার ৮০% উৎপন্ন হতো শুধু বাংলায়। ৮০%। ভাবুন একবার, ঢাকা, সোনারগাঁওয়ের মসলিন, মালদা আর শান্তিপুরের মলমল। ইউরোপের রাজরাজারা এই কাপড়ের জন্য পাগল ছিল। এই বস্ত্রশিল্পের জোরেই অষ্টাদশ শতক পর্যন্ত ভারতের জিডিপি ছিল বিশ্বের মোট 25%, মানে 1/4। এতটা ধনী ছিল ভারত। আর তার একটা মস্ত বড় অংশ আসতো শুধু বাংলা থেকে। শুধু কাপড় নয়, বাংলা থেকে সল্টপিটার যেত ইউরোপে, আফিম যেত ইন্দোনেশিয়ায়, রেশম যেত জাপানে। মুঘল সম্রাট আকবর পর্যন্ত এই সমৃদ্ধি দেখে বাংলাকে জয় করে নিজের সাম্রাজ্যের অংশ করে নিয়েছিলেন। বুঝতে পারছেন, এটা ছিল পৃথিবীর সবচেয়ে লোভনীয় ভূখণ্ডগুলোর একটা, আমাদের বাংলা। কিন্তু এই সমৃদ্ধি কাল হয়ে দাঁড়ালো, কারণ যেখানে সোনা থাকে সেখানেই শকুনের চোখ পড়ে। 1518 সাল চট্টগ্রামে প্রথম এলো পর্তুগিজরা। বাংলার সমৃদ্ধি দেখে তারা হতবাক হয়ে গেল। তারপর এলো ওলন্দাজ, ফরাসি আর সবশেষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1690 সালে এই কোম্পানি কলকাতায় গোড়াপত্তন করলো আর ধীরে ধীরে বাংলাকেই বানিয়ে ফেললো তাদের কলোনিয়াল রুলের একটা প্রাইমারি কেন্দ্র। কিন্তু আসল খেলাটা শুরু হলো দুটো যুদ্ধের পর। 1757 সালে পলাশির যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার পরাজয়। 1764 সালে বক্সারের যুদ্ধ। এই দুটো জয়ের পর বাংলার সমস্ত ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে, আর সঙ্গে গেল বাংলার সম্পদ লুট করার অবাধ লাইসেন্স। পলাশির পর রবার্ট ক্লাইভ যখন ব্রিটেনে ফিরলেন, তিনি সঙ্গে নিয়ে গেলেন বাংলার শাহী খাজানার বিপুল সম্পদ। আর এখানেই ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর রসিকতাটা লুকিয়ে আছে। বাংলা থেকে যে সোনা, যে রূপো ইউরোপে গেল, সেই টাকা দিয়েই শুরু হলো ব্রিটেনের শিল্প বিপ্লব। মানে আমাদের সম্পদ দিয়েই ওরা নিজেদের কারখানা করলো, আর সেই কারখানার কাপড় এনে আমাদেরই বাজার ধ্বংস করলো। বুঝতে পারছেন কিভাবে ফাঁদটা পাতা হয়েছিল? ইংরেজরা প্রথমে ভারতীয় কাপড়ের উপরে চড়া শুল্ক বসালো, যাতে আমাদের কাপড় বিদেশের বাজারে যেতে না পারে। তারপর ব্রিটেনের সস্তা কাপড় এনে বাংলার বাজারে ঢেলে দিল। ফলে বাংলার সেই গর্বের তাঁত আর মসলিন শিল্প ঢুকতে ঢুকতে শেষ হয়ে গেল। আনফর্চুনেটলি মুর্শিদাবাদ আর ঢাকার তাঁতিদের ওপরে এমন নিষেধাজ্ঞা বসানো হলো যে তারা বাধ্য হলো ইংরেজদের কারখানায় কাজ করতে। গোটা একটা তাঁতি সম্প্রদায় ভিক্ষের কিনারায় গিয়ে দাঁড়ালো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা এবার আসছে। 1773 সালে লর্ড কর্নওয়ালিস চালু করলেন পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত। কিছু জমিদারকে জমির মালিক বানিয়ে রাজস্ব ফিক্স করে দেওয়া হলো। ফসল হোক বা না হোক, ইংরেজদের নির্দিষ্ট একটা রাজস্ব দিতেই হবে, সেই ট্যাক্স দিতেই হবে। ফলে জমিদাররা চাষিদের নিংড়ে নিতে শুরু করলো। এই নীতি বাংলার কৃষি ব্যবস্থার মেরুদণ্ড একদম ভেঙে দিল। আর এর পরিণতি খুবই কষ্টের। দুটো ভয়াবহ
দুর্ভিক্ষ। 1770 সালের মন্বন্তরে বাংলার 1/3 মানুষ মারা গেলেন। তবে ইংরেজরা গরিব চাষিদের কাছ থেকে 30% ল্যান্ড ট্যাক্স বা ভূমিকর আদায় করা বন্ধ করেননি কিন্তু তখনও। তারপর 1943 সালের সেখানে এলো মহা দুর্ভিক্ষ। 30 লক্ষেরও বেশি মানুষ অনাহারে মারা গেলেন। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, ইতিহাসবিদদের একটা বড় অংশ মনে করেন এই দুর্ভিক্ষ শুধু খাবার জন্য হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা নিজেদের সেনাবাহিনীর জন্য বাংলার খাদ্য সরবরাহ কেটে দিয়েছিল। চালের দাম বেড়ে গিয়েছিল 300%। নিজের উর্বর মাটিতে ফসল ফলিয়েও বাংলার মানুষ এক মুঠো ভাতের জন্য মারা গেলেন। এটুকু আমরা মোটামুটি সবাই জানি। ইংরেজরা লুট করেছিল, বাংলাকে নিংড়ে চুষে নিয়েছিল। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা মাথা তোলে। ইংরেজরা তো 1947 সালে চলে গেছে, আজ থেকে প্রায় 78 বছর আগে, 78 ইয়ার্স। তাহলে স্বাধীন বাংলা ঘুরে দাঁড়ালো না কেন? আর এই উত্তরটাই হচ্ছে আসল, অনেকেই এটা বলে না। এবার আমি আপনাকে এমন একটা তথ্য দেব যেটা শুনে অনেকেই অবাক হয়ে যাবেন। ইংরেজরা চলে যাওয়ার পরেও বাংলা ভারতের সবচেয়ে এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে একটা ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্বাধীনতার পর ভারতের মোট শিল্প উৎপাদনের 30% আসতো শুধু বাংলা থেকে। 1947 থেকে 1958 এই সময়টা ছিল বাংলায় নতুন নতুন শিল্প গড়ে ওঠার যুগ। আর সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হলো 1961 সালে বাংলার মাথাপিছু আয় ছিল মহারাষ্ট্রের চেয়েও বেশি। মহারাষ্ট্র আজ যে রাজ্য ভারতের শিল্পের রাজধানী, সেই মহারাষ্ট্রের চেয়েও বাংলা তখন এগিয়ে ছিল। বুঝতে পারছেন এর মানে কি? মানে দোষটা শুধু ইংরেজদের ঘাড়ে চাপিয়ে দিলে আমরা নিজেদের সঙ্গে অসততা করব। কারণ ইংরেজ চলে যাওয়ার পরেও বাংলার হাতে একটা সোনার ভিত ছিল, শিক্ষা ছিল, শিল্প ছিল, দক্ষ মানুষ ছিল, ক্রিয়েটিভিটি ছিল। বাংলার মানুষ বুদ্ধিজীবী, খুবই উন্নত, এগিয়ে থাকা একটা অর্থনীতি ছিল। এই সেই বাংলা যে বাংলায় ভারতকে দিয়েছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু। জ্ঞান, বিজ্ঞান, সংস্কার, বিপ্লব সবকিছুতে বাংলা ছিল সবার আগে। কলকাতাকে বলা হতো সিটি অফ জয়, আনন্দের শহর। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, যেখান থেকে গোটা একটা সাম্রাজ্য চলতো। তাহলে এত শক্তিশালী ভিত নিয়েও বাংলা পিছিয়ে গেল কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে বাইরের দিকে নয়, ভেতরের দিকে। আপনারা কতজন জানতেন যে স্বাধীনতার পরেও বাংলা মহারাষ্ট্রের চেয়ে এগিয়ে ছিল? অবশ্যই কমেন্ট করে জানান। পতনটা আসলে শুরু হলো ধাপে ধাপে, আর প্রতিটা ধাপেই একটা করে ভুল সিদ্ধান্ত। প্রথম আঘাত এলো কেন্দ্রীয় নীতি থেকে। স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকার পাট রপ্তানির শুল্ক থেকে বাংলার ভাগ কমিয়ে দিল। আদায় হওয়া আয়করের বাংলার ভাগ 20% থেকে কমিয়ে 12% নামিয়ে আনলো। আর মুম্বাইয়ের ভাগ বাড়িয়ে দিল 21%। তারপর এলো সবচেয়ে মারাত্মক নীতি, ফ্রেট ইকুইলাইজেশন পলিসি, সাল 1952 সাল। সহজ ভাষায় বললে সরকার ঠিক করলো কয়লা আর খনিজ পদার্থ দেশের যে কোনো জায়গায় পরিবহন করতে একই ভাড়া লাগবে। শুনতে সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর ফল হলো ভয়ানক। বাংলা, বিহার, ওড়িশা এই রাজ্যগুলোর সবচেয়ে বড় সুবিধাই ছিল যে এখানে কয়লা আর খনিজ পাশেই পাওয়া যায়। কিন্তু এই নীতির পর সেই সুবিধাটাই উবে গেল। এখন যদি গুজরাট বা মহারাষ্ট্রে কারখানা বসিয়ে একই দামে কয়লা পাওয়া যায়, তাহলে কোম্পানিরা কেন বাংলায় থাকবে? ওখানে তো বড় বন্দর আছে, ভালো পরিকাঠামো আছে। ফলে শিল্প গুটিয়ে নিতে শুরু করলো গুজরাট আর মহারাষ্ট্রের দিকে। 1947 সালে বাংলা থেকে আসতো ভারতের 27%, প্রায় 1/3 শিল্প উৎপাদন। সেটা নেমে এলো 17%। কিন্তু এটাই শেষ নয়, এর সঙ্গে যোগ হলো দেশভাগের ক্ষত। 1947-এর পার্টিশনে বাংলার পাট শিল্পের কোমর ভেঙে গেল। সব পাটকল রইল এপারে পশ্চিমবঙ্গে, কিন্তু 75% কাঁচা পাট চলে গেল ওপারে, তখনকার পূর্ব পাকিস্তান বা এখনকার বাংলাদেশে। কাঁচা মাল ছাড়া কারখানা চলবে কি করে? আর তার উপর লক্ষ লক্ষ শরণার্থী, রেফিউজি। 1971 সাল পর্যন্ত 60 লক্ষ মানুষ পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে এলেন। 1980 সালের মধ্যে এই সংখ্যা পৌঁছলো 80 লক্ষে। একটা ভেঙে পড়া অর্থনীতির ওপরে এত বিশাল চাপ, ভাবুন। আর এর মধ্যেই এলো রাজনীতির এক নতুন অধ্যায়। 60-এর দশকের শেষে বাংলায় বামপন্থী রাজনীতির প্রভাব দ্রুত বাড়তে থাকলো। কৃষক আর শ্রমিকদের অধিকারের কথা সাধারণ মানুষের কাছে এই আদর্শ আবেদন তৈরি করলো। আর এতে দোষের কিছু ছিল না। গরিব মানুষের পক্ষে দাঁড়ানো তো ভালো কথা, কিন্তু সমস্যা হলো তার ইমপ্লিমেন্টেশনে, প্রয়োগে। কিভাবে প্রয়োগ হলো? নকশালবাড়ি গ্রাম থেকে শুরু হলো নকশাল আন্দোলন। কলকাতা আর আশেপাশে এলাকায় শুরু হলো ভীষণ লুটপাট আর অশান্তি। আইন শৃঙ্খলা ভেঙে পড়লো।
মানুষ বিনিয়োগ করতে ভয় পেতে শুরু করলো। কেন ইনভেস্টররা আসবে এখানে এত অশান্তির মধ্যে? এটা খুব ন্যাচারাল। 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় এলো, জ্যোতি বসু হলেন মুখ্যমন্ত্রী। এখানে একটা কথা ন্যায্যভাবে বলা দরকার, বাম সরকার কিছু ভালো কাজ করেছিলেন। অপারেশন বর্গা দিয়ে লক্ষ লক্ষ ভাগ চাষী জমির ন্যায্য অধিকার পেলেন, ছোট শিল্পকে উৎসাহ দেওয়া হলো। কিন্তু পাশাপাশি একটা বড় ভুলও হলো। ট্রেড ইউনিয়নের রাজনীতি এমন এক জায়গায় পৌঁছলো যে মাঝে মাঝে দাবিগুলো অবাস্তব হয়ে দাঁড়াতো। ধর্মঘট, ঘেরাও, লকআউট, এসব কলকাতায় জলভাত হয়ে গেল। বড় শিল্পপতিরা ভাবলেন এই ঝামেলার চেয়ে বাংলা থেকে সরে যাওয়াই ভালো। আর সবচেয়ে বড় যে ভুলটা হলো সেটা প্রায় কেউ খেয়াল করেনি। যখন একের পর এক কারখানা বন্ধ হতে লাগলো, তখন বাংলার শিক্ষিত মধ্যবিত্ত ইঞ্জিনিয়ার, ম্যানেজার, দক্ষ কর্মী তারা বাংলা ছেড়ে চলে যেতে শুরু করলেন ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি আর তারপর বিদেশ। এটাই বাংলার সবচেয়ে বড় রক্তক্ষরণ, ব্রেন ড্রেন। ভাবুন তো, যে রাজ্যে একসময় গোটা দেশকে বুদ্ধিজীবী, বিজ্ঞানী আর শিল্পপতি জোগাতো, সেই রাজ্য থেকে এবার মেধা চলে যেতে শুরু করলো বাইরে। ফল, 1980 সালে দেশের মোট ম্যানুফ্যাকচারিং এর বাংলার ভাগ ছিল 12%। 2011 সালে সেটা নেমে এলো মাত্র 5%। আর শুধু শিল্প নয়, অর্থনীতির আরেকটা ক্ষেত্রেও কলকাতা ধীরে ধীরে আরো গুরুত্ব হারাতে শুরু করলো। অনেকেই জানেন না, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ 1908 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় এটা ছিল ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। এমনকি 90-এর দশকের শেষ দিক পর্যন্ত ডেইলি লেনদেন হতো এখানে। বম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে ভাবুন তো, আজ সেই মুম্বাইকে আমরা ভারতের আর্থিক রাজধানী বলে জানি। একসময় সেই লড়াইয়ে কলকাতাও ছিল। কিন্তু তারপর একের পর এক শিল্প সরে গেল, কর্পোরেট সদর দপ্তর সরে গেল, কর্পোরেট যে হেডকোয়ার্টার ছিল ম্যাক্সিমাম চলে গেল, পুঁজি সরে গেল, ইনভেস্টমেন্ট আর এলো না। আর ধীরে ধীরে কলকাতাও ভারতের আর্থিক মানচিত্রের কেন্দ্র থেকে প্রান্তে চলে গেল, অনেক দূরে চলে গেল। আজ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ কার্যত ইতিহাসের অংশ। কিন্তু এই গল্পের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়টা তখনও আসেনি। 2006 সালে বাংলা একটা সোনার সুযোগ পেয়েছিল, আর সেই সুযোগটা হাতছাড়া হলো সবার সামনে। রতন টাটা ঘোষণা করলেন তার স্বপ্নের প্রকল্প টাটা ন্যানো। বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি তৈরি হবে বাংলায়, সিঙ্গুরে। ভাবুন একবার, বছরের পর বছর বিনিয়োগ করার পর একটা বড় শিল্প গোষ্ঠী নিজে থেকে বাংলায় আসতে চাইছে। 1000 একর জমির ওপরে কারখানা, হাজার হাজার চাকরি। রাজ্য সরকারও স্বপ্ন দেখছিল এই একটা প্রকল্প বাংলার শিল্পের ছবিটাই বদলে দেবে। কিন্তু তারপর যা হলো সেটা বাংলার ইতিহাসে একটা বিতর্কিত অধ্যায়। এর দুটো ভালো মন্দ দিক আছে। একদিকে সিঙ্গুরের কৃষকদের অভিযোগ ছিল গুরুতর। তাদের বক্তব্য ছিল সরকার জোর করে উর্বর কৃষি জমি অধিগ্রহণ করেছেন, বদলে যা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। অনেকে রাজি ছিলেনই না জমি দিতে। অন্যদিকে শিল্পের পক্ষে যুক্তিও কম শক্তিশালী নয়। চাকরি ছাড়া, শিল্প ছাড়া একটা রাজ্য চলবে কিভাবে? প্রজন্মের পর প্রজন্ম শুধু চাষের ওপরে নির্ভর করে তো থাকতে পারে না। দুটো ন্যায্য চাহিদা মুখোমুখি দাঁড়িয়ে গেল, আর তার মাঝখানে চলে এলো রাজনীতি। আন্দোলন তীব্র হলো। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের নেতৃত্ব দিলেন পরিবেশবিদ, বুদ্ধিজীবী, বিরোধী দল সবাই যোগ দিলেন। 2 বছর টানাপোড়েনের পর 2008 সালে রতন টাটা সিদ্ধান্ত নিলেন যথেষ্ট হয়েছে। তিনি ন্যানো প্রকল্প গুটিয়ে নিয়ে চলে গেলেন গুজরাটে, সানন্দে। এই একটা সিদ্ধান্ত বাংলার জন্য কি মানে রাখলো সেটা আজ আমরা টের পাই, ভালোভাবে টের পাই। যে প্রকল্প বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে পারত, হাজার হাজার মানুষকে কাজ দিতে পারত, সব এক মুহূর্তে শেষ হয়ে গেল। কারণ এটা একটা কোম্পানি নয়, এর আশেপাশে ধরুন একটা পুরো ইকোসিস্টেম চলতো, বিভিন্ন সাপ্লায়ারের কাজ হতো, আরো চাকরি হতো। কিন্তু সবই দুর্ভাগ্যজনকভাবে আর রইল না, সব এক মুহূর্তে শেষ হয়ে গেল। আর সবচেয়ে দুঃখজনক, টাটা চলে যাওয়ার পর প্রায় কোনো বড় কোম্পানি বহু বছর বাংলার দিকে ফিরেও তাকায়নি। বাংলার গায়ে একটা তকমা সেটে গেল, অ্যান্টি ইন্ডাস্ট্রি রাজ্য। এখন আপনি যদি বাম আমলের শ্রমিক রাজনীতি, সিঙ্গুরের আন্দোলন এসব নিয়ে ভাবেন, একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, দোষটা ঠিক কার? সরকারের, আন্দোলনকারীদের, নাকি রাজনীতির, যেখানে উন্নয়নের চেয়ে ক্ষমতার লড়াই বড় হয়ে দাঁড়িয়েছিল? আপনি কি মনে করেন? ভিডিওটা একটু পজ করে কমেন্টে আপনার মতামতটা জানান। এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, কিন্তু একটা প্রশ্ন এর চেয়েও জরুরি। টাটা চলে গিয়েছিল 2008 সালে। আজ আমরা 2026-এ দাঁড়িয়ে ছবিটা কি এখনো একই আছে? 2011 সালে বাংলায় পরিবর্তন এসেছিল। 34 বছরের বাম শাসনের পর মানুষ ভেবেছিল এবার হয়তো শিল্প ফিরবে, চাকরি হবে, বাংলার হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। কিন্তু ক্ষমতা বদলানো সহজ, অর্থনীতির চরিত্র বদলানো
অনেক কঠিন। একবার যে ইনভেস্টরদের কনফিডেন্স হারিয়ে গেছে, সেইটাকে পাওয়া, অর্জন করা ভীষণই কঠিন। কে টাকা ঢালবে? আজ বাংলার বহু তরুণ কাজের জন্য ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, গুজরাট, কেরালা বিভিন্ন জায়গায় যাচ্ছে। কেউ আইটিতে, কেউ কনস্ট্রাকশনে, কেউ হোটেল ইন্ডাস্ট্রিতে, কেউ বিদেশেও চলে যাচ্ছে। এক সময় বাংলা ভারতের অন্য রাজ্যে শিল্প পাঠাতো, আজ বাংলা নিজের মানুষকেই অন্য রাজ্যে পাঠাচ্ছে। এই লাইনটাই আজকের বাংলার সবচেয়ে বড় ব্যথা। সিঙ্গুরের আন্দোলন বাংলার রাজনীতিকে বদলে দিয়েছিল, কিন্তু সেই আন্দোলনের পর বছরের পর বছর বিভিন্ন বিনিয়োগ সম্মেলনে হাজার হাজার কোটি টাকার শুধু এমওইউ সই হচ্ছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, বড় বড় ঘোষণা হচ্ছে, কিন্তু ঘোষণার পর আর সেটা বাস্তবে পরিণত হচ্ছে না। বাস্তব কারখানার মধ্যে যে দূরত্ব, সেটাই বাংলার আসল গল্প হয়ে দাঁড়ালো। ইনফোসিস 2018 সালে নিউ টাউনে ক্যাম্পাস তৈরির জন্য জমি পেয়েছিল, প্রকল্পের কথা বলা হয়েছিল, কিন্তু বহু বছর পরেও সেই স্বপ্ন প্রত্যাশিত মাত্রায় বাস্তব রূপ পায়নি। আর এই দেরির দাম কে দিল? বাংলার তরুণরা। আজও বাংলা ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যগুলোর একটি, কিন্তু দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সদর দপ্তর কোথায় ভেবে দেখুন। মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, দিল্লি, গুরগাঁও, এইসব জায়গায়। কলকাতা কেন নয়? এটা তো প্রশ্ন আসতেই পারে। কেন কলকাতা বারবার পিছিয়ে যাচ্ছে, তাই না? এর সঙ্গে যোগ হলো আরেকটা আঘাত, নিয়োগ দুর্নীতির অভিযোগ। স্কুল সার্ভিস কমিশনের মামলায় 2025 সালে সুপ্রিম কোর্ট রায় দিল যে 25,000-এরও বেশি শিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করা হবে। আদালতের পর্যবেক্ষণে ওএমআর শিট ম্যানিপুলেশন, র্যাঙ্ক ম্যানিপুলেশন, এইরকম গুরুতর দুর্নীতি এবং অনিয়মের কথা উঠে আসে। ভাবুন তো, একজন তরুণ বহু বছর ধরে পড়াশোনা করলো, পরীক্ষা দিল, অপেক্ষা করলো, তারপর সে দেখলো চাকরির ব্যবস্থাতেই যদি বিশ্বাস না থাকে, তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায়? কারখানা না থাকলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নিয়োগ বিশ্বাস ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হয় পুরো প্রজন্ম। এখানেই বাংলার চাকরির সংকট আরো গভীর। অনেক সময় বলা হয় ছোট ব্যবসা করুন, দোকান দিন, চপ বিক্রি করুন, তাই না? মনে আছে তো? চপ শিল্প, ছোট উদ্যোগের গুরুত্ব আছে, অবশ্যই আছে, এটা সত্যি। কিন্তু একটা রাজ্যের অর্থনীতি কি শুধু ছোট বিজনেসের উপরেই দাঁড়িয়ে থাকবে? এটাই কি শুধু সার্ভাইভাল স্ট্র্যাটেজি? চপের দোকান একজন মানুষকে, দুজন মানুষকে রোজগার দিতে পারে, কিন্তু লক্ষ লক্ষ শিক্ষিত তরুণের জন্য এটাই কি ভবিষ্যতের মডেল? বাংলার দরকার ছোট ব্যবসা, কিন্তু বাংলার দরকার বড় শিল্প, দরকার আইটি পার্ক, ম্যানুফ্যাকচারিং হাব, লজিস্টিক্স, স্টার্টআপ, পুরো একটা স্টার্টআপ ইকোসিস্টেম, রিসার্চ জবস, হাই স্কিল এমপ্লয়মেন্ট। সত্যি কথা বলতে এখানেই আমরা সুযোগ হারিয়েছি। একসময় কলকাতা ভারতের বড় শহরগুলোর ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল ছিল, কিন্তু আইটি রেভলিউশনের সময় ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে এগিয়ে গেল, বাংলা কিন্তু পিছিয়ে পড়লো। আর শুধু আইটি নয়, ফাইন্যান্সের ক্ষেত্রেও কলকাতা এক সময় অনেক বড় শক্তি ছিল। নতুন ডিজিটাল ফাইন্যান্স, ফিনটেক, স্টার্টআপ ফান্ডিং এর যুগে কলকাতা কি আবার সেই জায়গাটা ফিরে পেতে পারে? ভেবে দেখুন, বাংলায় টলিউড আছে, সংস্কৃতি আছে, সাহিত্য আছে, শিল্প আছে। এখান থেকেই সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন। একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কয়েক হাজার মানুষকে চাকরি দিতে পারে, কাজ দিতে পারে। এখানেও দুর্নীতির কথা উঠেছে। তাহলে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে? মানুষ সত্যি আর পারছে না, অনেক হয়েছে। আমরা চাই এমন একজন যে পুরো মানুষের জন্য ভাবে, রাজ্যের জন্য ভাবে, ভবিষ্যতের জন্য ভাবে। একটা রাজ্যের ভবিষ্যৎ গড়তে লাগে লক্ষ লক্ষ স্থায়ী, মর্যাদাপূর্ণ, ভালো মাইনের চাকরি, বা এখানে গড়তে হবে অনেক নতুন নতুন ব্যবসা, নতুন টেকনোলজি আসছে, তাই দিয়ে ব্যবসা। কিন্তু আমরা সেই সুযোগটা হারিয়েছি। তাহলে কি সব শেষ? না, মানে আশা আছে, কিন্তু আশা আর বাস্তবতার মাঝখানে একটা ফাঁক আছে। দরকার বিশ্বাসযোগ্য গভর্নেন্স, দরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট ব্যবস্থা, দরকার ইনভেস্টর কনফিডেন্স, যে বাইরে থেকে যারা টাকা ঢালবে তাদের কনফিডেন্স দেওয়া উচিত যে এটা সেফ জায়গা, ব্যবসা করুন এসে। দরকার যোগ্যতার ভিত্তিতে চাকরি, দরকার এমন ইকোনমি যেখানে তরুণরা বাংলা থেকে চলে যেতে বাধ্য হবে না। কিন্তু প্রশ্ন হলো, এত সব সমস্যার পরেও কি বাংলা আবার ঘুরে দাঁড়াতে পারে? হয়তো গল্পটা এখনো শেষ হয়নি, হয়তো আবার একটা সুযোগ আসছে আমাদের সামনে। কারণ ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, কখনো কখনো সবচেয়ে বড় সংকটের মধ্যেই পরবর্তী সুযোগের বীজ লুকিয়ে থাকে। নতুন বদলের সাথে সাথে বাংলা কি সত্যি আবার ঘুরে দাঁড়ানোর পথে? ভাবুন তো, যে বাংলাকে একসময় বিনিয়োগকারীরা এড়িয়ে চলতেন, সেই বাংলার দিকেই আবার নজর পড়ছে। এটা খুবই ভালো খবর। কেন জানেন? আবার চাকরি আসবে। রিলায়েন্স বাংলায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনার কথা বলছে। জেএসডব্লিউ শালবনীতে বড় বিদ্যুৎ শিল্প প্রকল্পে বিনিয়োগ করছে। আমুল হাওড়ায় সাকরাইলে গড়ছে বিশ্বের অন্যতম বৃহৎ দই উৎপাদন কেন্দ্র। প্রথমবারের মতো
বহু শিল্পগোষ্ঠী আবার বাংলাকে বাজার হিসেবে নয়, উৎপাদনের কেন্দ্র হিসেবেও দেখতে শুরু করছে। কথা হচ্ছে গুগলও আসতে পারে, আর রেলও এখানে এবার ইনভেস্টমেন্ট করছে। কিন্তু কেন? এর উত্তর বাংলার ভূগোলে। দেখুন মানচিত্রটা। পূর্ব ভারতের দরজা বাংলা, বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে বাংলা। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে বাংলা। সমুদ্র বন্দর, রেলপথ, নদীপথ, আন্তর্জাতিক সীমান্ত সবকিছু মিলিয়ে ভারতের হাতে এমন অবস্থান খুব কম রাজ্যের আছে। আর আজ বিশ্ব অর্থনীতি বদলাচ্ছে। কোম্পানিগুলো শুধু পশ্চিম ভারতের দিকে তাকিয়ে নেই, তারা নতুন লজিস্টিক্স করিডোর খুঁজছে, নতুন ম্যানুফ্যাকচারিং হাব খুঁজছে, নতুন কনজিউমার মার্কেট খুঁজছে। আর সেই কারণেই বাংলা আবার আলোচনায় ফিরছে। এর সঙ্গে যোগ করুন নতুন রেল করিডোর, বন্দর সম্প্রসারণ, ফ্রেট ইনফ্রাস্ট্রাকচার, এআই ডেটা সেন্টার, তথ্য প্রযুক্তি পরিষেবা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন। সব ক্ষেত্রেই এবার পূর্ব ভারতের গুরুত্ব ধীরে ধীরে বাড়ছে। কিন্তু বাংলার সবচেয়ে বড় শক্তি এগুলোর কোনোটাই নয়। বাংলার সবচেয়ে বড় শক্তি হচ্ছে এখনো তার মানুষ। বাংলা দিয়েছে বিজ্ঞানী, অর্থনীতিবিদ, উদ্যোক্তা, এন্টারপ্রেনার, শিক্ষক, সাহিত্যিক, প্রশাসক। আজও সেই মেধা হারিয়ে যায়নি। কোনো অঞ্চলের পুনর্জাগরণ শুরু হয় কারখানা দিয়ে নয়, শুরু হয় আত্মবিশ্বাস দিয়ে। আর বহু বছর পর বাংলার সামনে হয়তো আবার সেই সুযোগটা এসেছে, সেই ইচ্ছাটা এসেছে। তবে একটা শর্ত আছে, এই সুযোগকে বাস্তবে পরিণত করতে হবে। ঘোষণাকে প্রকল্পে, প্রকল্পকে কারখানায়, কারখানাকে চাকরিতে, আর চাকরিকে মানুষের জীবনের উন্নতিতে। কারণ বাংলার মানুষ প্রতিশ্রুতি অনেক শুনেছে, এবার মানুষ ফলাফল দেখতে চায়। আপনার কি মনে হয়, বাংলা কি আবার তার পুরনো গৌরব ফিরে পেতে পারে? কিসে সবচেয়ে বেশি আশা দেখছেন আপনি? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলার জন্য আমরা সবাই অনেক আশা রাখছি। এবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বে দেখা হবে।